আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে ডেইলি ব্লগ ভিডিওটি ভালো লাগবে। আজকে হঠাৎ করে ভাবলাম ছাদে যাই, তো ছাদে গিয়ে দেখলাম যে অনেকগুলো টমেটো পেকে আছে। তো গতবার তো বাড়িতে চলে গিয়েছিলাম, এসে দেখেছি ওর বাবা কিছু টমেটো নিয়ে এসেছে, মানে আমাদের ছাদ বাগান থেকে তুলে নিয়ে এসেছিল। তো আজ আমি নিজের হাতে তুলতে পেরে খুব ভালো লাগছে। এগুলো হচ্ছে চেরি টমেটো। আমি মনে করেছিলাম যে এগুলো বড় হবে দেশি টমেটোর মতো, কিন্তু ভাবতে পারিনি যে এগুলো চেরি টমেটো। ওর বাবা হয়তো জানেন না, সে অনলাইন থেকে হয়তো বা বীজ কিনেছিলেন। যাই হোক, এগুলো আমি তুলে নিচ্ছি। পাশাপাশি আমি অন্য সব গাছগুলো দেখছিলাম। এইদিকে আমার এই নাগামরিচ গাছের তো বেহাল দশা। তো দুইটা মরিচ আসার পরে আর সে ফল দিতে ভুলেই গিয়েছে হয়তো। তো এই যে আমার এই মালটা গাছ, কমলা গাছগুলো দেখে নিচ্ছিলাম। এখানে টবে মরিচ গাছও হয়েছিল নিজে থেকে, মানে আমার বাজার থেকে যে শুকনো মরিচ কিনে নিয়ে এসেছিলাম ওইটাই গাছের গোড়ায় রেখে দেওয়া হয়েছিল। তো ওইটা থেকে অনেকগুলো চারা বের হয়েছে। তো সেগুলো আস্তে আস্তে প্রত্যেকটা টবেই লাগানো হয়ে এসেছে। আর আমার এই মালটা গাছে মোট 9টা মালটা ছিল, কিন্তু আস্তে আস্তে পড়ে গিয়ে এখন 5টা আছে। আর এই যে এখন নতুন করে আবার মাল বেরিয়ে আসতেছে গাছে। তো পাশাপাশি এই যে নয়নতারা ফুলগুলো দেখে নিচ্ছিলাম, যেহেতু নতুন করে আবার আমার বাগান করার শখ জেগেছে। তো ভাবলাম কবে কখন সময় বের করে এগুলো পরিষ্কার করতে পারবো। এখন এটা নিয়ে অনেক বেশি চিন্তার মধ্যে আছি। দেখা যায় যে আমার সাথে সুফিয়ান থাকে, তো ওকে নিয়ে তো আর ছাদের কাজ করা যায় না, ও দৌড়াদৌড়ি করে এদিক সেদিক। আর এই যে এখানে একটা ছোট মালবেরি গাছ, এটা মরে গিয়েছিল, আবার হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই পাশে মালবেরি গাছ হওয়ার কারণে আমি সবগুলো কলমি শাক তুলে ফেলিয়েছিলাম, কিন্তু জ্বর থেকে আবার হয়ে এসেছে। আর এই প্রায় সময় বাতাস হয়, তো এই যে রডগুলো হেলে গিয়েছে। আর প্রচণ্ড বাতাসের কারণে আঙ্গুর গাছগুলো এই জালের সাথে পেঁচিয়ে গিয়েছে। তো এটার মধ্যে ফলও এসেছিল, কিন্তু এটার ভালো থাকেনি, নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, এখান থেকে বাসায় চলে এসেছি। আর বাড়ি থেকে আসার সময় আমার নানু আমার জন্য ভুট্টার ছাতু দিয়েছিলেন, সে নিজে হাতে এইগুলো করেছেন। তো ভাবলাম নিয়ে যাই, আমি সকালে খেতে পারবো। যাই হোক, পাশাপাশি ওর বাবা ঢাকা গিয়েছিলেন, তো সেখান থেকে চিয়া সিড এনেছিলেন, বাদাম, খেজুর এগুলো নিয়ে এসেছে। তো আমি বিছানার উপরে বসে গিয়েছি এইগুলো ভরার জন্য। যাই হোক, এখন তো মোটামুটি ফ্রি সময়ে আছি, তো ভাবলাম কেন না এখন এই কাজগুলো করে রাখি, তাহলে আমি অন্য সময় অন্য একটা কাজ করতে পারবো। তো এই খেজুরটার নাম কি বা কত টাকা দিয়ে কিনেছে সেটা আমি জানি না। মনে হয় খেজুরগুলো 800 টাকা কেজি কিনে নিয়ে এসেছেন। দেখতে কেমন যেন শুকনো শুকনো লাগছে একেবারে, তবে খেতে কিন্তু ভারী মজা ছিল। আর এই জারটাতে আমার আগের কিছু চিয়া সিড আছে, এটা আমি রেগুলার খাই। আর আমার ছোট চিয়া সিডের জারটার মুখার মধ্যে জং ধরে গিয়েছে। আপনারা ভাববেন না এটা নোংরা, কোনো এক সময় হয়তো বা আমি এটাকে রং করে ফেলবো, এটা আমার কাছেও ভালো লাগে না। তো এই বড়টার মধ্যে আমি বেশি করেই রেখে দেবো, এটা ফ্রিজে হয়তো রেখে দেবো যাতে পোকা না হয়। কথা বলতে বলতে ভিডিওর অনেক দূর পর্যন্ত চলে এসেছি। প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের মাঝে চেয়ে থাকি, আজ এখনই চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা আজকে আমার এই চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন এবং আজ আমার প্রথম এই ভিডিওটি দেখছেন, তাদেরকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার চ্যানেলটি আস্তে আস্তে আরও বড় হতে পারবে। আর সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন, পরবর্তীতে যেন আমি আপনাদের ভিডিও দেখে আসতে পারি এবং বন্ধু হতে পারি। কথা বলতে বলতে এইদিকে চিয়া সিড আর বাদামটাও ভরে নিয়েছি। এখন আমি একটা বলের উপর রেখে ছাতুগুলোও ভরে নেব। এগুলোকেও আমি নর্মাল ফ্রিজে রেখে দেব যাতে এটার মধ্যে পোকা না হয়। আর বাইরে রাখলে খুব তাড়াতাড়ি এটার মধ্যে পোকা হয়ে যায়, দেখা যায় অনেক সময় মনে থাকে না খাওয়ার জন্য, কিন্তু ফ্রিজে থাকলে তেমনটা হওয়ার আর ভয় থাকে না। তো এটাতে আমি ভেবেছিলাম যে একটা জারই হয়ে যাবে বয়ামে, তো পরে দেখলাম একটা ভরে অনেকটা বেশ রয়ে গিয়েছে। তো ভাবলাম অন্য একটাতে রেখে দিই যাতে সহজে ওটা থেকেই নেওয়া যায়, পরবর্তীতে আমি এটা শেষ করে নিব। চৈত্রতে থর থর, বৈশাখে ঝড় পাথর, বৈশাখ এসেছে মানে ঝড় বৃষ্টি নিয়েই চলে এসেছে। আর এই বৈশাখ মাসের সময় বোঝা বড় দেয়, এই রোদ্দুর, এই মেঘলা, আবার এই বৃষ্টি হচ্ছে, আবার বাতাস। যাই হোক, এই যে মেঘের খেলা চলছে, হঠাৎ
হঠাৎ করে প্রচণ্ড বেগে বাতাস শুরু হয়ে যায়। সকালবেলাতে ভালোই রোদ ছিল, গরমও বেশ পড়েছিল। আর দুপুরের দিক থেকে প্রচণ্ড বাতাস বয়ে যাচ্ছে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি নেমেছে, খুব বেশি বৃষ্টি হয়নি। যাই হোক, এরপরে বৃষ্টি থামার পর চলে এসেছিলাম একটু বাজারে। তো আমাদের এদিকে আজকে হাটবার ছিল, ভাবলাম আমি আজকে একটু ঘুরে আসি। তো এমনি তেমন কোনো কাজ ছিল না, তো একটু বের হয়েছিলাম, তো মাঠে গিয়েছিলাম। তো এইদিকে আমি একটা ভাতের হাঁড়ির দাম করছিলাম। তো আমাদের এইদিকে বৃহস্পতিবার আর রবিবার 2 দিন হাট বসে। তো এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় অনেক অল্প দামে। তো আমি এখান থেকে একটা টি শার্টও নিয়েছি, মানে গরমে পরার জন্য একটা গেঞ্জি নিয়েছি। যাই হোক, অল্প কিছুক্ষণ থাকার পরে আমি চলে এসেছি। আর এই যে কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। আসসালামু আলাইকুম। এই সুন্দর সবুজ এক সাইডে, অন্য সাইডে বেগুনি। এই পাতাটার নাম হচ্ছে বা এই গাছটার নাম হচ্ছে ওয়ান্ডারিং জু বা জেব্রিনা। তো আজকে এটাকে আমি কাটিং করে টবে বসিয়ে দেব। হয়তো অনেক বাগানিরা এটা চিনে থাকতে পারেন, আবার অনেকে আছেন যে ঘরে ইনডোর প্ল্যান্ট হিসেবেও এটা রাখেন। তো আমার কাছে এই গাছটা বেশ ভালো লেগেছে, তো আমি এটা তুলে নিয়ে এসেছি। আর এই গাছগুলো রাস্তার সাইডে অযত্ন অবহেলায় বড় হচ্ছিল। তো ভাবলাম কেন না আমি এগুলোকে নিয়ে ঘর সাজাই। তো কিছুদিন যাবত আমার ইনডোর প্ল্যানের দিকে একটু বেশি মন ঝুঁকেছে। তো এইদিকে আমি মাটিটা প্রস্তুত করে নিচ্ছি। আর এই মাটির টবটা আমার খালি পড়েছিল, এটাই আমি আগে অপরাজিতা গাছ লাগিয়েছিলাম, তো সেটা মরে গিয়েছে। তো এখন ভাবলাম যে এই মাটিটা আমি এখন ব্যবহার করে ফেলি। তো জেব্রিনা গাছের জন্য তেমন মাটি প্রস্তুতের প্রয়োজন পড়ে না, এটা যে কোনো মাটিতেই হয়ে থাকে। তো একটু লাগালেই অনেকখানি বেশি হয়ে যায়। তো এই তো আমি চারপাশ ঘুরিয়ে এই টবে বসিয়ে দিয়েছি, এটাকে এখন বারান্দায় ঝুলিয়ে দেব। বাকি অল্প কিছু মাটি আর গাছ রয়েছে, সেটা আমি অন্য একটা টবে দিয়ে দিব, সাথে সাথে সেইগুলো এখানে লাগিয়ে দিয়েছি। এরপর বিকালের দিকে হালকা নাস্তা করে নিয়েছি। আর এই তরমুজটা আজকে নিয়ে এসেছে, তো এটাকে আজকে আমরা বিকালের নাস্তায় খাবো। তো এখানে এই তরমুজটা ওর বাবা কেটে দিয়েছে, আর আমার ছেলে শুধু তরমুজের মুখের ওইটুকু খাচ্ছে। ওইটুকু বেশি মিষ্টি থাকে, যেটা আমি ছোটোবেলায় করতাম, ওইটা এখন আমার ছেলে করছে। আর এইদিকে আজকে আমাদের একটা নতুন চুলা নেওয়া হয়েছে। আমাদের আগের যে চুলাটা ছিল ওইটা নষ্ট হয়ে গিয়েছে, মানে আমি বাসায় গিয়েছিলাম আমাদের বাড়িতে, তখন ওর বাবা লোক আনিয়ে এটা সারিয়েছিল। আগে একটু কালি পড়তো, আর এখন দেখা যায় যে 2টা চুলাই নষ্ট করে ফেলেছে। আগে একটা ভালো ছিল আর একটা নষ্ট ছিল, তো এখন 2টাই নষ্ট হয়ে গিয়েছে। দেখা যায় যে আমি যদি গ্যাসের পাওয়ার লো করে দেই বা বাড়িয়ে দেই, তখন চুলাটা বন্ধ হয়ে যায় আর ওইটা চালু হয় না। তো আমার তো অনেক দিনের অভ্যাস, তো লো করে দিলে আর থাকে না। তাই ওর বাবাকে বলেছিলাম এটা বাজারে নিয়ে গিয়ে সারিয়ে আনতে। আর এই যে পাতিলাটা দেখছেন, এটাই আমি আজকে কিনে নিয়ে এসেছি শখ করে। তো আমার অনেকগুলোই পাতিলা আছে, তো ভাবলাম ছোট একটা ভাতের পাতিলা হলে তো মন্দ হয় না। যাই হোক, এরপরে চলে আসলাম চুলাটা ঠিক করে ছেলের জন্য নাস্তা বানানোর জন্য। সে বায়না ধরছিল সে পাস্তা খাবে। তো এদিকে আমি ক্যাপসিকাম, গাজর এগুলো ভেজে নিয়েছি। আসলে আমি এখানে রেসিপি শেয়ার করছি না, শুধু আমি যেভাবে করি সেভাবেই দেখিয়ে দিচ্ছি। আমি জানি বা অনেক আপুর ভিডিওতে দেখি যে কত সুন্দর করে রান্না করেন, তো এক একজনের রান্নার ধরন, স্টাইল সবই আলাদা। তো এই যে এখানে পাস্তার যে মশলাটা থাকে সেটা অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর এখানে অল্প সস দিয়ে দিব। তো এই সসটা দেওয়ার কারণে আলাদা রকমের একটা স্বাদ আসবে, যেহেতু আমি এটার মধ্যে চিজ দিয়ে দিব। এই যে আমি এখানে 2টা স্লাইস চিজ দিয়ে দিয়েছি। এগুলো মূলত বার্গারে ব্যবহার করে, তবে আপনি চাইলে যে কোনো খাবারে ব্যবহার করতে পারেন। আর আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।